কেরোসিন বাতি আর জ্যোৎস্না মিশ্রিত আলোয় অতি কষ্টে পাঠ করলাম নামটা, বকুলডাঙ্গা হল্ট। নমস্কার সবাইকে। আমাদের আজকের নিবেদন storymirror.com নামক ওয়েবসাইটে প্রকাশিত সৌরদীপ সৌমিত্র চৌধুরী ওরফে চন্দ্রচূড়ের লেখা গল্প বকুলডাঙ্গা হল্ট। তাহলে চলুন বেশি দেরি না করে আজকে শুরু করে দেওয়া যাক আমাদের আজকের গল্পটি। ও, তার আগে ডিসক্লেমার বা বিশেষ বিজ্ঞপ্তি। হালকা একটা ঝটকা লাগতেই ঘুমটা ভেঙে গেল। কোনো স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে। বড্ড করুণ। এর মধ্যে আবার নিদ্রাদেবীর সদয় হওয়ার সম্ভাবনা কম। অগত্যা চোখ কচলে উঠে বসলাম। এটা কোন জায়গা? বেশ ব্যস্ত কোনো স্টেশন বলেই মনে হচ্ছে। এত রাতেও ভিড় মোটামুটি ভালোই। টাইম দেখলাম মোবাইলে, রাত 1:05। গলাটা শুকিয়ে এসছে। একটু জল পেলে বেশ ভালো হতো, কিন্তু ব্যাগ থেকে বোতলটা বার করে দেখি তাতে আর এক বিন্দুও জল অবশিষ্ট নেই। জানলার ঠিক সামনেই পানীয় জলের একটা কল চোখে পড়ল। বোতলটা নিয়ে চটপট নেমে পড়লাম প্ল্যাটফর্মে। মনে হয় কিছুক্ষণ আগেই এই অঞ্চলে বৃষ্টি পড়েছে। গোটা প্ল্যাটফর্ম এখনও জবজবে ভিজে। আরেকটু হলেই পা হড়কে যাচ্ছিল। সাবধানে টাল সামলে ট্রেন থেকে নামলাম। আকাশে এখনও গাঢ় কালো মেঘ ঢাকা। যে কোনো মুহূর্তে আবার আকাশ ভেঙে বৃষ্টি নামতে পারে। যাই, তাড়াতাড়ি বোতলটা ভরে নিই। ধ্যাত, কল থেকে সুতোর মতো জল পড়ছে। সামান্য 2 লিটারে একখানা বোতল ভর্তেই যেন পেরিয়ে যাচ্ছে এক যুগ সময়। কিন্তু বোতলটা ভরে পিছনে ঘুরতেই মাথায় বজ্রপাত হলো। ট্রেনটা স্টেশন ছেড়ে একটু একটু করে এগোতে শুরু করেছে। এক হাতে কোনো মতে বোতলটা সামনে দৌড় দিলাম ট্রেনের দিকে। তবে বাদ সাধল বৃষ্টিস্নাত প্ল্যাটফর্ম। তাড়াতাড়ি ছুটতে গিয়ে পাটা গেল পিছিয়ে। অতগুলো লোকের সামনে 2-3টে দিগবাজি খেয়ে মাটিতে মুখ থুবড়ে পড়লাম। মাথা তুলে দেখি ট্রেনের শেষ বগির লাল আলোটা আমাকে ভিঞ্চি কেটে ক্রমশ রাতের অন্ধকারে নিয়ে যাচ্ছে। এত ভারী অতান্তরে পড়ে গেল। ট্রেনে আমার সমস্ত লাগেজ পড়ে আছে। কি করি এখন? একবার স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলে দেখব। উফ, যত সব উটকো আপদগুলো দেখছে আমার কপালেই এসে জোটে। তবে আসল ধাক্কাটা মনে হয় এখনও খাওয়া বাকি ছিল। হাত পা ঝেড়ে উঠে দাঁড়াতেই বাকরুদ্ধ হয়ে গেলাম। এইটা আমি কোথায় দাঁড়িয়ে আছি? কিছুক্ষণ আগেই তো যথেষ্ট লোকজন ছিল। কোথায় গেল তারা সবাই? প্ল্যাটফর্মের এপার থেকে ওপার সম্পূর্ণ জনমানব শূন্য। আমি একাই এখানে ভূতের মতো দাঁড়িয়ে আছি। এতগুলো লোক সব কর্পূরের মতো উবে গেল। এছাড়াও আমার একটা জিনিস স্পষ্ট মনে আছে। স্টেশনে প্রায় 5-6টা প্ল্যাটফর্ম ছিল। এখন শুধুমাত্র দুটো, একটা আপলাইন আর একটা ডাউন। স্টেশন চত্বরে ঝলমলে টিউবলাইটগুলো উধাও। এখন তার জায়গায় টিম টিম করে জ্বলছে ল্যাম্প পোস্টে টাঙানো কেরোসিনের বাতি। তাতে কাজের কাজ তো কিছুই হচ্ছে না, উল্টে সৃষ্টি হচ্ছে অদ্ভুতুরে হলুদ আলো আধারে। এক নিমেষে আকাশের মেঘও সরে গেছে। এই আকাশ একদম পরিষ্কার। সেখানে আবার সুন্দর এক ফালি নীল চাঁদও উঠেছে। অমন উজ্জ্বল চাঁদ আমি জীবনে দেখিনি। ঠিক যেন কোনো অদৃশ্য পুরুষ এক বৃহৎ রূপালী ঘরাত থেকে পৃথিবীর বুকে জ্যোৎস্নার নির্মল ধারা ঢেলে দিচ্ছে। সেই গলিতে জ্যোৎস্না আকাশ থেকে ঝরে পড়ছে আমার গায়ে। শীতল চাঁদনি ভিজিয়ে দিচ্ছে আমার সর্বাঙ্গ। ধপ করে একটা পাথরের বেঞ্চিতে শরীরটা এলিয়ে দিলাম। কি হলো ব্যাপারটা? মাটিতে পড়ে গিয়ে মাথায় চোট পেলাম বুঝি? এমন ধারা মতিভ্রম তো হওয়ার কথা নয়। সদ্য ভরা বোতলটা থেকে জল নিয়ে চোখ মুখে ছেটালাম। না, সবই ঠিক দেখছি। আমার চোখের সামনেই অন্ধকারচ্ছন্ন 2 নম্বর প্ল্যাটফর্মটা একাকী পড়ে আছে। মোবাইল বের করে আরেকবার সময়টা দেখে নিলাম। 1:05। স্ট্রেঞ্জ, এতক্ষণ ধরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, অথচ সময়টা 1 মিনিটও এগোয়নি। ফোনটাও বিগড়ালো নাকি? নেটওয়ার্ক তো একদম শূন্য। কোন কুক্ষণে যে বোনের বিয়েতে যোগ দেওয়ার জন্য বেরিয়েছিলাম। পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট ধরালাম। কয়েকটা লম্বা টান দিতেই মাথাটা কিঞ্চিত হালকা বোধ হলো। বেঞ্চে মাথা হেলিয়ে দিয়ে নিজের পরবর্তী পদক্ষেপ কী হবে সেইটা নিয়ে চিন্তা ভাবনা করছিলাম। ঠিক তখনই ট্রেনের হর্নে চমক ভাঙল। কেমন অদ্ভুত সেই হর্নের ধ্বনি! ঠিক যেন শীষ দেওয়ার মতো এক তীক্ষ্ণ আওয়াজ। দূরে ইঞ্জিনের আলো দেখতে পাচ্ছি। কাছে এলো ট্রেনটা, একটা মালগাড়ি। কিন্তু ইঞ্জিনটা কীরকম? ডিজেল বা ইলেকট্রিক ইঞ্জিন নয়। এটাই তো সেই আদ্যিকালের স্টিম লোকোমোটিভ। এই রুটে আজও স্টিম ইঞ্জিন চলে, তাই তো জানতাম না।
একরাশ কুচকুচে কালো ধোঁয়া এবং কয়লা মিহি পুরো ছড়িয়ে আমাকে পেছনে ফেলে এগিয়ে গেল ইঞ্জিনটা। মিনিট পাঁচেক দাঁড়িয়ে কয়লা বোঝাই করা মালগাড়িটা আবার ঘটাং ঘটাং শব্দ তুলে স্টেশন থেকে বিদায় নিল। না, এভাবে নিশ্চেষ্ট হয়ে বসে থাকলে চলবে না। একবার স্টেশন মাস্টারের সাথে কথা বলতেই হবে। মনে হচ্ছে সবই অচেনা, যেন কালোচক্রে কোনো গুপ্ত চোরাপথ ধরে আমি এসে পড়েছি 70-80 বছর আগেকার সময়। বেঞ্চি ছেড়ে উঠতে যাব, তখনই প্ল্যাটফর্মের অপর প্রান্ত থেকে একটি ক্ষীণ সবুজ আলো চোখে পড়ল। রেলের পোশাক পরা দুজন লোক হাতে সিগন্যাল বাতি দুলিয়ে আমার দিকেই হেঁটে আসছে। একজন বেশ লম্বা ফর্সা, আরেকজন কিছুটা বেটে রোগা। আমার কাছে এসে লম্বা লোকটি দরাজ গলায় জিজ্ঞাসা করলেন, এত রাত্রে আপনি এখানে একা একা কী করছেন? কোথায় যাবেন? আমি ট্রেন মিস করেছি, স্টেশন মাস্টারের ঘরটা একটু দেখিয়ে দেবেন? আমি এখানকার স্টেশন মাস্টার, সমরেশ দত্ত। ভদ্রলোক নমস্কার করলেন। আর এ হলো এখানকার পয়েন্টসম্যান মনোহর। আজ রাতের শেষ মালগাড়িটা পাস করিয়ে আমরা কোয়ার্টারে ফিরছি। দুজনকে প্রতি নমস্কার করে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এখানে কি বৈদ্যুতিক আলো নেই? স্টেশনের ল্যাম্পপোস্টেও কেরোসিনের বাতি, আপনাদের হাতেও লণ্ঠন। দুজনে হতভম্বের মতো একবার নিজেদের মুখ চাওয়াচাই করল। কি বললেন আজ্ঞে? বৈদ্যুতিক আলো? বলেন কি বাবু? খানিকক্ষণ চুপ করে থেকে পয়েন্টসম্যান মনোহর নিচু গলায় বলল, বৃষ্টি পড়লে আকাশে বিদ্যুৎ চমকায় বলে তো জানতাম, কিন্তু মেঘের বিদ্যুৎ দিয়ে লণ্ঠন জ্বালানো যায় এমন পাগলের প্রলাপ তো কোশমিনকালেও শুনিনি। আমি বুঝেছি আপনি কি বলতে চাইছেন। এখানে ফোরন কাটলেন সমরেশবাবু। আপাতত ওইসব বিলাসিতা বড় বড় শহর পর্যন্তই এসেছে, কিন্তু এই এদো গ্রামাঞ্চলে বৈদ্যুতিক আলো আশা করাটা চরম মূর্খামিই বটে। নিজেকে একধারে পাগল আর মূর্খ বললে কার আর মাথার ঠিক থাকে? আমারও গা পিত্তি জ্বলে উঠল। তবে এই মুহূর্তে আমি পড়েছি মহাফাপড়ে। এমন দুর্যোগে এই দুজনই আমার কাছে আসার একমাত্র কিরণ। এদের চটালে চলবে না, তার চেয়ে বরং আলোর প্রশ্ন বাদ দেওয়াই শ্রেয়। সমরেশবাবু, জায়গাটার নাম কি? স্টেশন মাস্টার দূরে আঙুল দেখালেন। প্ল্যাটফর্মের এক প্রান্তে লোহার এক ক্ষয়িষ্ণু হলুদ বোর্ডে তাদের ঘষা ঘষা কালো হরফে স্টেশনের নাম লেখা। কেরোসিন বাতি আর জ্যোৎস্না মিশ্রিত আলোয় অতি কষ্টে পাঠ করলাম নামটা, বকুলডাঙ্গা হল্ট। তা মশাইয়ের কোথায় যাওয়া হচ্ছিল শুনি? সমরেশবাবু আবার প্রশ্ন করলেন। আরও কি একটা বলছিলেন, স্টেশন মিস করেছেন না কি যেন? হ্যাঁ, আমি যাচ্ছিলাম হাওড়া আমার বোনের বিয়ে অ্যাটেন্ড করার জন্য। বোতলে জল ভরতে নেমেছিলাম এখানে, কিন্তু দুর্ভাগ্যবশত গাড়িটা ছেড়ে দেয়। আমার অনেক লাগেজ ওই ট্রেনেই রয়ে গেছে। দেখুন না যদি কোনোভাবে সেগুলো উদ্ধার করা যায়। পৌর স্টেশন মাস্টার খানিকক্ষণ মাথা নিচু করে কি একটা ভাবলেন। এত রাত্রে তো আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। সকালে এসে আমি না হয় টরেটকার মাধ্যমে হাওড়া স্টেশনের মাস্টারকে একখানা টেলিগ্রাম পাঠিয়ে দেবো খান। দেখি আপনার সব মালপত্রগুলো রিকভার করা যায় কিনা। টেলিগ্রাম কেন? আপনাদের কাছে মোবাইল নেই বুঝি? একেবারে ওনাকে মোবাইলে সব কিছু জানিয়ে দিলেই তো হয়। মোবাইল? সেইটা আবার কি? মোবাইল মানে মোবাইল, আরে মোবাইল ফোন। দুজনে আমার বেশ কিংকর্তব্য বিমূঢ় চোখে আমার দিকে তাকান। মশাই কি নেশা টেশা করেন না মানে? দূর তোর, আমাকে দেখি কি আপনার নেশাকর মনে হয় নাকি? একটা সমস্যায় পড়েছি, কোথায় আপনি সেটা নিরসন করবেন তা না। বুঝেছি বুঝেছি, চিন্তা নেই। আজ রাতটা আপনি আমার ঘরেই কাটিয়ে দিন। ওখানে গ্যাংম্যান হরিয়া আছে, ভারী মজার মানুষ। ভোরের আলো ফুটতে তো আর বড় জোর 3-4 ঘন্টা বাকি। এইটুকু সময় দিব্যি হরিয়ার সঙ্গে গল্প করে কাটিয়ে দিন। তারপর সকালে আমি এসে কিছু একটা ব্যবস্থা করছি। প্ল্যাটফর্মে মুখ থুবড়ে পড়ে যাওয়ার পর চোখের সামনে সমস্ত দৃশ্য একলহময় পাল্টে গেছে। এই কথাটা আর স্টেশন মাস্টারের কাছে ভাঙলাম না। বৈদ্যুতিক আলো আর মোবাইল ফোনের কথা শুনেই এরা আমার মানসিক ভারসাম্য সম্পর্কে ইতিমধ্যেই যথেষ্ট সন্দিহান হয়ে পড়েছে। এইসব গল্প শুনলে এরা দুজনে মিলে নির্ঘাত আমাকে কোনো রাঁচিগামী ট্রেনে তুলে দেবে। আরে কি হলো মশাই, এত কি আকাশ কুসুম ভাবছেন? আসুন আমার সঙ্গে, রাতটা আমার ঘরেই কাটাবেন। তালি দেওয়া ছিমছাম ছোট ঘর, কোনায় একজন লোক আপাতমস্তক চাদর মুড়ি দিয়ে বসে আছে। কুলিঙ্গির ওপর মিটমিট করে জ্বলতে থাকা কুপির আলোয় মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। হরিয়া! সমরেশবাবু ওকে উদ্দেশ্য করে হাঁক পারলেন। বাবু সাহেব আজ রাত यही रुकेंगे, इनका ध्यान रखना।
চাদর মুড়ি দেওয়া লোকটা ইতিবাচক মাথা নাড়ল। সমরেশবাবু আর মনোহর বিদায় নিলেন। ঘরের একপাশে রাখা কাঠের প্যাটরার ওপর বেশ গুছিয়ে বসলাম। বাবু কি কোনো ঝামেলায় পড়েছেন? রিয়ার গলা শুনে বুকটা ছ্যাদ করে উঠল। এমন কর্কশ্বর জীবনে কখনো শুনিনি। যেন আস্ত একখানা স্টিম ইঞ্জিন গলায় পুড়ে রেখেছে। বললেন না তো বাবু, কোনো ঝামেলা হয়েছে কি? মানে ইতস্তত করে ওকে সমস্ত ঘটনা প্রথম থেকে খুললে বললাম। কিছুক্ষণ চুপ করে থেকে হরিয়া বলল, আপনি চিন্তা করবেন না, স্টেশন বাবু বহুত কাম কা আদমি আছে, কিছু একটা উপায় জরুর বের করবেন। কথায় জানলাম হরিয়ার বিটে বিহারের পূর্ণিয়া জেলা। এর দায়ে 20 বছর পূর্বে এসছিল এই বঙ্গদেশে। স্ত্রী এবং 3 ছেলে মেয়ে আজও পূর্ণিয়াতেই থাকে। বছরে একবার করে হরিয়া নিজের গ্রামে যায়। এছাড়া ওর সারাটা বছর কাটে এই ছোট্ট হলটি। ছোট্ট স্টেশনে স্টাফ খুবই কম। গ্যাংম্যানের কাজও যথেষ্ট দায়িত্বপূর্ণ, তাই বেশি কামাই করা চলে না। সমরেশবাবু ঠিকই বলেছেন, কণ্ঠস্বর ভয়াবহ হলেও লোকটা কিন্তু সত্যি ভারী মজা। এতদিনে হিন্দি মেশানো ভাঙাচোরা বাংলা বলতেও শিখে গেছে হরিয়া। আপাত দৃষ্টিতে হরিয়াকে দেখে মোটামুটি বিশ্বাসী বলেই মনে হলো। আসল কথাগুলো কি একে একে বলে দেখবে, তারপর যা থাকে কপালে। আচ্ছা হরিয়া, একখানা কথা তোমাকে বলতে চাই। কথা দাও, স্টেশনবাবু বা মনোহরকে এই কথা বলবে না। কোন সা বাত বাবু? সব কিছু খুলে বললাম। পা পিছলে পড়ে যাওয়ার পর থেকে যা যা ঘটেছে সব। হরিয়া নীরবে পুরোটা শুনল। পারে মুখটা পরিষ্কার ঠাহর না হলেও কুব্বাতির ম্লান আলোয় বুঝলাম লোকটা ঠোঁট বেঁকিয়ে অল্প হাসল। ইয়ে বকুলডাঙ্গা হল্ট হ্যাঁ বাবু, ইহা এমন আরও অনেক বহুত জিনিস দেখতে পাবেন। দেখছেন না, রাতে ইহা হরিয়া মাহাতো ছাড়া স্টেশনে এক भी आदमी नहीं, एक भिखारी तक नहीं। साध है कि स्टेशन बाबू আর মনোহর রাতের আখরি মালগাড়ি পার করিয়ে দিয়ে চম্পট দেয়। এই সময় ইহা কুত্তা বিল্লিও ঘোরে না, ইনসান তো দূর কি বাত। কেন? আমি ঢোক গিললাম। কোনো ভয়টয় আছে নাকি? ভয়? হ্যাঁ, ভয়ই বলতে পারেন। পেহলে এইটা একটা আম স্টেশনের মতোই ছিল, কিন্তু একটা দুর্ঘটনার পর থেকে এই স্টেশনে সব কুছ বদলে যায় বাবু, সব কুছ। কিরকম দুর্ঘটনা? 5 साल पहले की घटना। यहाँ से थोड़ा दूर पे রেলিং ক্রসিং আছে। উহা রেল লাইনে কিছু একটা গড়বড়ি হয়েছিল। তখনকার স্টেশন বাবু একজন গ্যাংম্যান আর একজন পয়েন্টসম্যানকে নিয়ে সেইটা ঠিক করতে গেছিল। কাজ ঠিকঠাক করে ও 3 লোক লাইনের ধার দিয়ে পৈদাল স্টেশন ফিরছিল, কিন্তু এক জায়গাতে এসে ও তিনও আচমকা এক রেলে কাটা পড়ে যায়। ওদের কাটা পড়াটাও বহুত আজীব ছিল বাবু। যারা সামনে সে দুর্ঘটনা দেখেছিল তারাই বলেছিল যে ও 3 লোক লাইনের অনেক দূর দিয়ে হাঁটছিল, লেকিন কোনো শয়তানি শক্তি ও 3কে ধাক্কা মেরে লাইনের উপর ফেলে দিয়েছিল। उल्टो दिखे आसছিল डाउन में। बस एक झटके में ही तीनों लोग का खेल खत्म। उस घटना के बाद से ही यहाँ रात के समय में बहुत कुछ देखते पावा যায়। এতক্ষণে আমি রীতিমতো ঘামতে শুরু করেছি। কি বলছো রিয়া? আগেই তো ঝামেলার অন্ত ছিল না, এখন আবার ভূতের দৌরাত্ম্য। আপনিও কি ওদের দেখেছেন বাবু? শুধু চিনতে পারেন নাই? ও লোক কিসি কা নুকসান করে না বাবু, শুধু নিজেদের অস্তিত্ব বুঝিয়ে দেয়। দেখা পেয়েছি কিন্তু চিনতে পারিনি মানে? বলো কি হে হরিয়া, কাদের কথা বলছো তুমি? ওরা কারা? ওরা কারা? নিঃশব্দে হাসলো গ্যাংম্যান হরিয়া। ওরা হলো সমরেশ বাবু, মনোহর আর হরিয়া মাহাতো। ঝলক ঠান্ডা বাতাসে হরিয়ার গা দিয়ে চাদরটা খুলে পড়ল। বাতির নির্বাণ মুখ্য শিখার অল্প আলোয় পরিষ্কার দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর প্রেতমূর্তি। ডান হাতটা কুনুয়ের নিচ থেকে কাটা পড়েছে, সেখান থেকে এখন চুয়ে চুয়ে পড়ছে ফোঁটা ফোঁটা তাজা রক্ত। মাথাটা একদিকে বিশ্রীভাবে থেতলে গেছে, ভাঙাচোরা দাঁতগুলোর ফাঁক দিয়ে ঝুলে পড়েছে জিভটা। এছাড়াও শরীরের অজস্র জায়গায় কাটাছেঁড়া। হরিয়া হাসছে, খলখল করে হাসছে। ঠিক তখনই কূপবাতিটার শিখাটাও 2বার দপদপ করে নিভে গেল। পুরো ঘরটা তলিয়ে গেল অন্ধকারের অকুল সমুদ্রে। এতক্ষণে যেন আমার সম্মতি ফিরল। গা ঝাড়া দিয়ে এক লাফে বেরিয়ে এলাম ঘর থেকে। তারপর কোনো দিকে না তাকিয়ে অন্ধের মতো ছুটতে লাগলাম। তখন থেকে তখনও ভেসে আসছে হরিয়ার কণ্ঠস্বর।
এখন যেন ওর গলাটা আরো কয়েক গুণ বেশি কর্কশ শোনাচ্ছে। भागने से कुछ नहीं होगा। स्टेशन बाबू जिंदा नहीं बच पाया, ना मनोहर और ना ही मैं। कोई जिंदा बच के वापस नहीं जा सकता बाबू, तो भी नहीं जाएगा। কোন ধরে ওই অচেনা মফস্বলের পথে ঘাটে উদ্ভ্রান্তের মতো দৌড়ে বেরিয়েছি। তার কোনো খেয়াল নেই। ছুটতে ছুটতে এক জায়গায় এসে ধপ করে মাটিতে বসে পড়লাম। পা দুটো আর সঙ্গ দিচ্ছে না। মনে হয় এর চেয়ে বেশি ছুটলে মুখ দিয়ে রক্ত উঠে মরবে। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। কথা বলার শক্তিটুকুও আর নেই। অনেক দূরেই চোখে পড়লো একটা আলো। পথে ক্লান্ত শরীরটাকে টেনে হিঁচড়ে নিয়ে চললাম সেদিকে। আরে, এটা তো একটা লেভেল ক্রসিং। এখানেও কোনো জনমানুষই নেই। এই ক্রসিংয়ের কথাই কি বলছিল হরিয়া? দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব সাতপাত ভাবছি। হঠাৎ গাড়ে কারো তপ্ত নিঃশ্বাস অনুভব করলাম। কিছু বুঝে ওঠার আগেই পিঠে এসে পড়ল হাতির মতো এক প্রবল ধাক্কা। তাল সামলাতে পারলাম না। হুড়মুড়িয়ে গিয়ে সোজা পড়লাম রেল লাইনের উপরে। উঠে বসতেও পারছি না। অদৃশ্য কেউ যেন বুকের ওপর চেপে বসেছে। জোর করে শুইয়ে রেখেছে আমাকে। শরীরের সমস্ত বল প্রয়োগ করেও সেই বায়বীয় সত্তাকে বুকের ওপর থেকে ঠেলে ফেলতে পারছি না। ঠিক তখনই দূর থেকে কানে এলো ট্রেনের হর্ন। মুখে আছড়ে পড়লো ট্রেনের ইঞ্জিনের চোখে দাঁড়ানো আলো। নিবার গতিতেই আমার দিকে ধেয়ে আসছে একটা নীল ট্রেন। চোখ মুখে ঠান্ডা জলের ঝাপটা লাগতেই হুঁশ ফিরল। ভোরের আলো ফুটেছে। আমি বকুলডাঙ্গা স্টেশনের প্ল্যাটফর্মেই পড়ে আছি। প্রথম যত্নে আমার মাথাটা কোলে নিয়ে বসে আছেন একজন পুরুষ। ভালো করে তার মুখের দিকটা তাকাতেই ধর্মরিয়ে উঠে বসলাম। এ কি, বাবা তুমি? কি রে খোকা, ভেবেছিলি শ্মশানে দাহ করে এসছিস বলেই তোর এই বাপটা চিরকালের জন্য উবে গেছে? তবে যে আমি ক্রসিং রেল লাইনের ট্রেন। তুই ভয়ের চোটেই জ্ঞান হারিয়েছিলি, ভিতর ডিম কোথাকার। এখনো বুঝতে পারলি না? আরে এখন তুই তো আমাদের জগতে চলে এসছিস রে। এখানে কেউ ট্রেনে কাটা পড়ে না, আগুন আমাদের পোড়াতে পারে না, তলোয়ার আমাদের কাটতে পারে না, আমরা অবিনশ্বর। এতক্ষণে লক্ষ্য করলাম বাবার পাশে আরও তিনজন দাঁড়িয়ে আছে। স্টেশন মাস্টার সমরেশ দত্ত, পয়েন্টসম্যান মনোহর আর গ্যাংম্যান হরিয়া। সমরেশবাবু আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, আপনি জানেন প্ল্যাটফর্মে পিছলে পড়ার পরেই সমস্ত দৃশ্য কেমনভাবে ভোজবাজির মতো বদলে গেছিল? তবে এক নিমেষে অন্য দুনিয়ায় পৌঁছে গেছিলেন আপনি। আমি দিচ্ছি উত্তরটা, এদিকে আসুন। সমরেশবাবু আমার হাতটা ধরে নিয়ে গেল প্ল্যাটফর্মের ধারে। লাইনের উপর একটা জায়গায় আঙুল দেখালেন তিনি। ওই দেখুন, কিছু বুঝতে পারছেন? দুটো লাইনের মাঝখানে পড়ে রয়েছে একটা দলা পাকানো রক্তাক্ত মাংসপিণ্ড। ট্রেনের চাকার তলায় পিষ্ট হয়েই এমন অবস্থা হয়েছে। লাশটা এখন শনাক্ত করাই মুশকিল। তবে লাশের রক্তমাখানো ডানারটার মধ্যে জল করা হীরের আংটিটা দেখে আমার আর বুঝতে বাকি রইল না এই মৃতদেহ আসলে কার। একটু একটু করে সবটা স্বপ্নের ঘোরের মতো মনে পড়ছে। প্ল্যাটফর্মে নেমে কল থেকে বোতল ভরছিলাম, ততক্ষণে ট্রেনটা ছেড়ে দিয়েছিল। দৌড়ে বগিতে উঠতে গেছিলাম, কিন্তু ভেজা প্ল্যাটফর্মে পা হড়কে সোজা গিয়ে পড়েছিলাম ট্রেনের তলায়। মুহূর্তের মধ্যে লোহার চাকাগুলো খণ্ড খণ্ড করে দিয়েছিল আমার শরীরটা। আমাদের আজকের গল্পের কথক, সূত্রধার এবং সবকটি পুরুষ চরিত্রে ছিলাম আমি, ব্রহ্মদৈত্য। আমাদের আজকের গল্পের ইতি এইখানে, কিন্তু গল্প বলার নয়। সামনের মঙ্গলবার ঠিক এরকমই সময় আরেকটি ভুতুড়ে গল্প নিয়ে হাজির হব আপনাদের জন্য। ততক্ষণের জন্য শুভরাত্রি।